কাদা ধুয়ে স্নান করে আসবার উদ্দেশ্যে কুবের গেল পুকুরে। কপিলা বুঝি টের পেয়েছিল। খানিক পরে সেও পুকুর ঘাটে এসে হাজির। আমারে রং দিলেন না মাঝি? পাঁক দিমো কপিলা, পাঁক দিমো। রং তো নাই। দূরা, রং নাই, পাঁক দিবার চাই। দিও না মাঝি, পাঁক দিও না কইলাম। পাঁক দিতে বারণ করে কপিলা, কিন্তু পা পিছলে কাদা মেখে জলে সে গড়িয়ে পড়ে। হাতের ঠেলায় কলসি ভেসে যায় কুবেরের দিকে। কপিলা বলে, ধরো মাঝি, কলস ধরো। বলে, আমাকে ধরো কেন, কলস ধরো। হ, ভীত চোখে চারিদিকে চেয়ে কলসির মতোই আলগোছে কপিলা ভেসে থাকে, তেমনি ত্রাসের ভঙ্গিতে। স্তন দুটি ভাসে আর ডোবে। চোখের পলকে বুকে কাপড় টেনে হাসবার ভান করে কপিলা বলে, কথা যে খাও না মাঝি। কুবের বলে, তোর লাইকা দিবারাত্র পরান্ডা পোড়ায় কপিলা। কপিলা চোখ বুজে বলে, কেন মাসি, কেন? আমারে ভাবো কেন? স্বামীর ঘরে না গেছি আমি, আমারে ফুইল্ল মাঝি। পুরুষের পরাণ পড়ে কয়দিন। গাঙে জলে নাও ভাসাইয়া দূর দেশে যাইও মাঝি, ফুইল্ল আমারে। ছাড়ো, মানুষ আহে। সাঁতার দিয়ে কপিলা কলসি ধরে আনে। কাপড় ঠিক করে ভরা কলসি কাঁখে তুলে পিছল ঢালু পাড় বেয়ে উপরে উঠে যায়। হ, ফিরে একবার তাকায় কপিলা। ভরা কলসির জল খানিকটা উছলে পড়ে। দুপুরে খেয়ে উঠে কুবের বলে, লখা সন্ডি, ল মেলা করি, দিনে দিনে গায়ে ফিরুম। মালা বিস্মিত হয়ে বলে, আজই ফিরা এলা যে? মাইনসে থাকে তোর বাপের বাড়ি। পথ হেঁটে হেঁটে লখা ও চণ্ডী আধমরা হয়ে গিয়েছিল। কুবেরও কম শ্রান্ত হয়নি। জিরিয়ে জিরিয়ে গ্রামে পৌঁছতে তাদের সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। লখা ও চণ্ডী দুটো দুটো ভাত খেয়ে শুয়ে পড়ল। কপিলা চরডাঙ্গায় এসেছে। তাদের মুখে এ খবর শুনে মালা গম্ভীর হয়ে গেল। কুবেরকে আসে কিছুই জিজ্ঞাসা করল না। খোঁড়া পাটা টান করবার চেষ্টাতেই বোধ হয় একবার তার মুখখানা হয়ে গেল বিকৃত। কপিলা চলে যাওয়ার পর থেকে নিজের পঙ্গুতা সম্বন্ধে মালা সচেতন হয়ে উঠেছে। কোকড়ানো শীর্ণ পাটাকে সে মাঝে মাঝে সিধা করবার চেষ্টা করে। দু হাতে মাঝে মাঝে পাটিকে ঘষতে থাকে সজোরে। জন্ম থেকে অভ্যস্ত বিকলাঙ্গটি এতকাল পরে মালাকে বিশেষভাবে কাতর করছে। বাড়ির দক্ষিণে খানিকটা ফাঁকা জমি ছিল। গোপীর বিবাহের আগে ওখানে একখানা ঘর তুলবার কথা ভাবছিল কুবের। এতকাল সময় ছিল না। হোসেনের চালানি কারবারে এখন একটু মন্দা পড়েছে। বাড়িতে থাকবার সময় পায় কুবের। চরডাঙ্গা থেকে ফিরবার পর সে ঘর তুলবার জন্য বাবুদের অনুমতি আনতে গেল। কুবের কি জানতো অনুমতির জন্য মেজবাবুর কাছেই তাকে দরবার করতে হবে? নিচু হয়ে প্রণাম করে জোর হাতে মেজবাবুর সামনে দাঁড়াতে হলো কুবেরকে। করুণ কণ্ঠে জানাতে হলো আবেদন। ঘর তুলবে কুবের? খুব টাকা হয়েছে নাকি কুবেরের? মেজবাবু হেসে কথা বলেন। ফরাসের সামনে মেঝেতে উবু হয়ে বসবার অনুমতি কুবের পায়, কিন্তু যুক্ত কর মুক্ত করবার নিয়ম নেই। জেলে পাড়ার খবর জিজ্ঞাসা করেন মেজবাবু। কে কেমন আছে, কার কেমন অবস্থা, কিরকম মাছ পড়ছে এবছর। জেলে পাড়ার ঘরে ঘরে একদিন মেজবাবুর যাতায়াত ছিল। শিক্ষা ও স্বাস্থ্যনীতির জ্ঞান বিতরণ করে মাঝিদের জীবনগুলো উন্নততর করবার ঝোঁকে তিনি আভিজাত্য ভুলেছিলেন। শিক্ষা মাঝিরা পায়নি, মাঝিদের বউছিরা শুধু পেয়েছিল ধুর নাম।
গ্রামে গ্রামে খবর উঠেছিল যে কেতুপুরের মেজকর্তা জেলেপাড়ার ঘরে ঘরে রমণী চেখে বেড়াচ্ছেন। জেলেপাড়া মেজবাবুর প্রণয়িনীর উপনিবেশ। আজ আর জেলেপাড়ার দিকে যাওয়ার সময় মেজবাবু পান না। মাঝিদের কারোর সঙ্গে দেখা হলে খবর জিজ্ঞাসা করেন। সকালে দুপুরে জেলেপাড়ার ভাঙা কুটিরে গিয়ে সময় যাপন করবার সময়ও যে দুস্তার ব্যবধান মাঝিদের সঙ্গে মেজবাবুর থেকে গিয়েছিল, কোন মন্ত্র তা ঘুচবার নয়। মাঝিরা বিব্রত সন্ত্রস্ত হয়ে উঠেছিল। ভালো করবার খেয়ালে বড় লোক কবে গরিবের হৃদয় জয় করতে পেরেছে? মেজবাবু তো হোসেন মিয়া নয়। দুর্নীতি, দারিদ্র, অন্তহীন সরলতার সঙ্গে নিচু স্তরের চালাকি, অবিশ্বাস ও সন্দেহের সঙ্গে একান্ত নির্ভর অন্ধ ধর্মবিশ্বাসের সঙ্গে অধর্মকে অনায়াসে শুয়ে চলা, এসব যাদের জীবনে একাকার হয়ে আছে, পদ্মার বুকে নৌকো ভাসিয়ে যারা ভাবুক কবি, ডাঙায় যারা গরিব ছোট লোক, মেজবাবু কেন তাদের পাত্তা পাবেন? ও কাজ হোসেন মিয়ার মতো মানুষের পক্ষে সম্ভব। মেজবাবুর চেয়ে বেশি টাকা উপার্জন করেও যার মাঝিত্ব খসে যায়নি। মালার কথাও মেজবাবু জিজ্ঞাসা করলেন। মালার পায়ের যে চিকিৎসা চলছিল, কি হলো তার? তারপর ফাঁকা জমিটুকুতে ঘর তুলবার অনুমতি দিয়ে কুবেরকে মেজবাবু বিদায় দিলেন। মালা আজও মুখ ভার করেছিল, কিন্তু কৌতূহল দমন করা যায় না। কি কইল মাইজাকাত্তা? কি কইব? তার কথা জিগাইল? হ্যাঁ, নাই তুললা আবার তোরে হাসপাতাল নিয়ে যাইব কইল গোপীর মা। গোয়ার কি সহজ কুবের? গো ধরলে আর তো সে সহজে ছাড়বে না। মেজবাবু নৌকায় মালা যে আমিন বাড়ি গিয়েছিল, কতকাল সে এ কথা মনের মধ্যে পুষে রাখবে সেই জানে। হয়তো মালা যখন বুড়ি হয়ে যাবে, বিকল পাটির মতো সর্বাঙ্গ শীর্ণ হয়ে আসবে তার, তখন এ কথা ভুলবে না কুবের। কলহ করে মালা কাঁদে, মৃত্যু কামনা করে নিজের। কিন্তু এ বিষয়ে কুবের কঠোর নির্মম। অন্য বিষয়ে মালার সঙ্গে তার ব্যবহার বদলায় না। পঙ্গু অসহায় স্ত্রীর জীবন তারই বক্ষের আশ্রয়ে আজও উথলিয়ে ওঠে। কিন্তু আমিন বাড়ি যাওয়ার জন্য অম্লান বদনে মালাকে সে পীড়ন করে। আজ রাত্রেই হয়তো কুবের মালাকে বুকে জড়িয়ে মিঠা মিঠা কথা বলবে। পদ্মার ঠান্ডা বাতাসে জুড়িয়ে জুড়িয়ে কি যে মধুর হয়ে উঠবে কুবেরের ব্যবহার। কাল হয়তো আবার সে কাঁদাবে মালাকে মেজবাবুর কথা তুলে। এমনই প্রকৃতি পদ্মা নদীর মাঝির। ভদ্রলোকের মতো একটানা সংকীর্ণতা নয়, বিরাট বিস্তারিত সংমিশ্রণ। ঘর তোলা শেষ হতে দিন 10 সময় লাগলো। তারপর একদিন বঙ্কুর সঙ্গে বিবাহ হয়ে গেল গোপীর। কপিলা এলো বিবাহে। সে না এলে বিবাহের কাজ করবে কে? মালা তো পঙ্গু। কুবের খুশি হয়ে বলতে লাগলো, আইছাস কপিলা, আইছাস। কুবের যেন ভুলে গিয়েছে চরডাঙ্গার পুকুরের জলে কি কথা তার হয়েছিল কপিলার সঙ্গে। কিন্তু কপিলা সব মনে পড়িয়ে দেয়। সরে সরে পালিয়ে বেড়ায় কপিলা। ঢেকি ঘরের ভিতরে দাঁড়িয়ে কুবের ইশারা করে কাছে ডাকলে মুখ ঘুরিয়ে থাকে। এ তো ছলনা নয়, খেলা নয় কপিলার। কি যেন ভেবে এসেছে কপিলা এবার। বড় সে গম্ভীর। একটু হাসি, দুটো কথার কাঙাল কুবের। কপিলার হাসি কই, কথা কই কপিলার মুখে? হলুদ মাখতে মাখতে হুলদে হয়ে বিবাহ হয়ে গেল গোপীর। বরকনেকে কুবের পদ্মার নৌকায় তুলে দিল। গোপী আবার ফিরে আসবে। হোসেন মিয়ার তাড়াতাড়ি নেই। পঙ্কু ও গোপী 2 মাস দেশে থাক, তাতে সে আপত্তি করবে না। বিবাহের পরই কপিলার ফিরে যাওয়ার কথা ছিল। কি ভেবে সে রয়ে গেল।
কদিন পরে শ্যামাদাস এসে তাকে আকুর টাকুর নিয়ে যাবে। দিন দুই পরে কুবেরকে হোসেন মিয়ার একটা চালান আনতে যেতে হলো। মাইল 10 উজানে একটা গ্রামের ঘাটে নৌকা বেঁধে সে পাট বোঝাই করলো নৌকায়। তারপর দেবীগঞ্জ ফিরে এলো অনেক রাত্রে। সকলে শ্রান্ত হয়ে পড়ছিল। অত রাত্রে কেতুপুরে ফিরতে রাজি হলো না। কুবেরের মন পড়েছিল বাড়িতে। নদীর ধারে ধারে সে হাঁটতে আরম্ভ করলো গ্রামের দিকে। নদীতে জেলে নৌকোর আলোগুলো ইতস্তত সঞ্চালিত হচ্ছে। মাছ ধরবার কামাই নেই পদ্মায়। চলতে চলতে কত কি ভাবে কুবের। কারো ঘুম না ভাঙিয়ে কপিলাকে কি তোলা যাবে না? আর কিছু চায় না কুবের কপিলার কাছে। গোপনে শুধু দুটো সুখ দুঃখের কথা বলবে, একটু রহস্য করবে কপিলার সঙ্গে। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে কপিলা টিটকারি দেবে তাকে। ধরে নুইয়ে দিতে গেলে বসে পড়বে কাদায়। চাপা হাসিতে নির্জন নদী তীরে তুলে দেবে রোমাঞ্চ। আর কিছুই কুবের চায় না। কেতুপুরের ঘাটে পৌঁছে কুবেরের বুকের মধ্যে হঠাৎ কাঁপুনি ধরে গেল। গলা শুকিয়ে গেল কুবেরের। স্পষ্ট সে দেখতে পেল সাদা কাপড় পরে এত রাত্রে একটি রমণী ঘাটে দাঁড়িয়ে আছে। কোনো দিকে মানুষের সাড়া নেই। পদ্মার জল শুধু ছলাৎ ছলাৎ করে আছড়ে ভাঙা তীরকে ভাঙবার চেষ্টা করছে। নদীর জোর বাতাসে সাদা কাপড় উঠছে একাকিনী রমণীর। ভীত কর্কশ কণ্ঠে কুবের বলল, কেডা কেডা খাড়াইয়া আসো গা, কেডা? নদীর দিকে মুখ করে রমণী দাঁড়িয়েছিল। কুবেরের গলার আওয়াজে চমকে অস্ফুট শব্দ করে উঠল। তারপর ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করল, কেডা? মাঝি আইলা? কুবের অবাক হয়ে বলল, কপিলা, দুপুর রাইতে ঘাটে কি করস কপিলা? কপিলা কাছে এলো, বলল, ডরাইছিলাম মাঝি। তারপর আরো কাছে এলো কপিলা। কুবেরের বক্ষের আশ্রয়ে সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, বড় বিপদ হয়েছে আজ। আজ বিকেলে হঠাৎ পুলিশ এসে বাড়ি তল্লাশ করেছে কুবেরের। ঠেকি ঘরের পাটখড়ির বোঝার তলে পিতাম মাঝির চুরি যাওয়া ঘটিটা পাওয়া গিয়েছে। বাড়ি ফিরলেই চৌকিদার ধরবে কুবেরকে। সন্ধ্যার পর চুপি চুপি কপিলা তাই ঘাটে এসে বসে আছে। কুবের ফিরলে সতর্ক করে দেবে। কুবেরের মুখে কথা সরল না। অনেকক্ষণ পরে সে বলল, রাসুর কাম, সর্বনাশ করব। কইছিল না রাসু, রাসুর কাম। কি করবা মাঝি? কে জানে কি করবে। বিপদে আপদে মুখ চাইবার একজন আছে কুবেরের, তার কাছে গিয়ে দাঁড়াবে। ঘাটে হোসেনের নৌকো বাঁধা আছে দেখে কুবের একটু আশ্বস্ত হলো। কপিলা চোখ মুছে দিল কুবের, বলল, বাড়িতে যা কপিলা। তুমি কি করবা? হোসেন মিয়ারে বৃত্তান্ত কই গিয়া দেখি সে কি কয়। আমি লাগে যামু মাঝি। হ। বাঁশের কঞ্চির মতো অবাধ্য কপিলা। কোনো মতেই কুবের তাকে বাড়ি পাঠাতে পারল না। কুবেরের সঙ্গে সে হোসেন মিয়ার বাড়ি গেল। হোসেনকে কিছু বলতে হলো না, খবর সে আগেই শুনেছে। লালচে দাঁড়িয়ে মুঠো করে ধরে সে ভাবতে ভাবতে বলল, ময়না দ্বীপে যাওয়া কুবের, চুরি আমি সামাল দিম। আমি চুরি করি নাই মিয়া। তা কি হোসেন মিয়া জানে না? কিন্তু চোরাই মাল যখন বের হয়েছে কুবেরের ঘরে, চোরকে সেখানে মাল রেখে আসতে কেউ যখন দেখেনি, কে বিশ্বাস করবে কুবেরের কথা? বাইরের কেউ
শত্রুতা করে রেখে যেতে পারে এমন কোন স্থানে মাল বের হয়নি। একেবারে ঘরের মধ্যে লুকানো অবস্থায় মাল পাওয়া গিয়েছে। তাছাড়া গরিব নয় কুবের। বিবর্ণমুখী কুবের মাথা হেঁট করে থাকে। ঘোমটার ভিতর থেকে সজল চোখে কপিলা তার দিকে তাকায়। একজন মুনিশ তামাক সেজে দিয়ে যায় হোসেনকে। তামাক টানতে টানতে হোসেন জিজ্ঞাসা করে, যাবা ময়না দ্বীপে? ঘাড় নেড়ে কুবের সায় দেয়। চোখ বুজে হোসেন ব্যবস্থার কথা বলে চলে। আজ এই রাত্রি রওনা হয়ে যাক কুবের। স্ত্রী পুত্রের জন্য ভাবনা নেই কুবেরের। হোসেন রইল। পরে গোপী আর বঙ্কুর সঙ্গে ওদের সকলকে হোসেন ময়নাদ্বীপে পৌঁছে দেবে। কেন কাঁদে কেন কুবের? ময়নাদ্বীপ তো নিজের চোখে সে দেখে এসেছে। সেখানে গিয়ে বাস করতে হবে বলে কান্নার কি আছে? তামাক শেষ করে হোসেন উঠল। বাইরের একটা ঘরে 7 জন মুসলমান মাঝি ঘুমিয়েছিল। তাদের মধ্যে 5 জনকে সঙ্গে করে সকলে নদীর ঘাটের দিকে চলল। কুবের ও কপিলা চলতে লাগলো সকলের পিছনে। কপিলা চুপি চুপি বলে, না গেলা মাঝি, না গেলা, জেল খাটো। কুবের বলে, হোসেন মিয়া, দীপি আমারে নিবই কপিলা। একবার জেল খাইটা পারবাম না, ফিরা আবার জেল খাটাইব। কপিলা আর কথা বলে না। ঘাটের খানিক তফাতে হোসেনের প্রকাণ্ড নৌকাটা নোঙর করা ছিল। একজন মাঝি ঘুমিয়েছিল নৌকায়। তাকে ডেকে তুললে সে নৌকো তীরে ভিড়ালো। কুবের নীরবে নৌকায় উঠে গেল। সঙ্গে গেল কপিলা। ছইয়ের মধ্যে গিয়ে সে বসলো। কুবেরকে ডেকে বলল, আমারে নিবা মাঝি, আমারে নিবা মাঝি লাগে। হ, কপিলা চলুক সঙ্গে। একা এত দূরে কুবের পাড়ি দিতে পারবে না।